আজ আমাদের ধর্মঘটের 1 মাস পূর্ণ হলো। দরকার হলে 1 মাস কেন, 1 বছর, 1 যুগ, এমনকি একটা জিন্দেগি আমরা ধর্মঘট চালিয়ে যাব। আমাদের এই ধর্মঘট ন্যূনতম দাবি, অর্থাৎ কোন রকমে খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে পারিশ্রমিক প্রয়োজন, সেই পারিশ্রমিক আদায়ের জন্য ধর্মঘট। কাজেই আমি জানি যে আমাকে যদি এই মুহূর্তে পুলিশে ধরে নিয়ে গিয়ে জেলে পড়ে, তবু এই ধর্মঘট যেমন চলছে তেমনি চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছাপটা আমাদের মতো খেটে খাওয়া প্রতিটি লোকের নাভিশ্বাস তুলে ছেড়েছে। বিদেশি বণিক এর পূর্ণ সুযোগ নিচ্ছে। আমাদের রক্তে জমানো সোনার বাট জাহাজ ভর্তি হয়ে চলে যাচ্ছে ইংল্যান্ড, চালান করে দিচ্ছে আমরাই। এই জন্য গরুর গাড়িতে গরুর মাংস নিয়ে যাওয়ার মতো। কিন্তু আমরা এই অত্যাচারের প্রতিবাদ করছি, এই অন্যায়ের প্রতিবাদ করছি, এই জুলুমের প্রতিবাদ করছি। যুদ্ধের ঝোড়ো হাওয়ায় যেখানে আমরা 1 টাকার জিনিস 10 টাকায় কিনতে বাধ্য হচ্ছি, সেখানে আমাদের কারখানার মালিক 1 টাকার চট 10 টাকায় বিক্রি করছে, আর আমরা শ্রমিকরা সেই চট বুনে চলেছি। চট বুনছি আমরা, আর চটের মুনাফা খাচ্ছে বিদেশি মালিক আর তাদের অনুগৃহীত এক শ্রেণীর দালাল। আমরা যে তিমিরে সেই তিমিরেই। আমাদের ব্যাপারে আমাদের মালিক সম্পূর্ণ উদাসীন, কিন্তু আমরা আর মালিককে উদাসীন থাকতে দেব না। গত 1 মাস ধরে আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস আমাদের জয় অনিবার্য। আসুন একসঙ্গে গলা মিলিয়ে বলি, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আজ তোর বক্তৃতা সত্যি খুব ভালো হয়েছে নরেন। তাই নাকি? শ্রমিকদের সঙ্গে বসে বসে শুনছিলাম, তোকে না কিরম বড় বড় মনে হচ্ছিল। তুইও তো ভালোই বলিস। না রে, সত্যি বলছি, দেখিস একদিন তুই বিরাট লিডার হবি। আসল কথা কি জানিস, দেশের কাজে আমি আরো ডিভোট করতে চাই, কিন্তু প্রবলেম হয়েছে বাবাকে নিয়ে। একে চোখে দেখতে পার না, তার উপরে প্রচন্ড জেদ, আর বাড়িতে না আছে কোনো মহিলা। বুঝতেই তো পারছিস বাড়ির অবস্থা। নবদা আছে ঠিকই, তবু মহিলা না থাকলে যা হয় আর কি। সব থেকে ভালো হয় ভদ্রঘরের কোনো অভাবী মহিলা যদি পাওয়া যায়। রাত দিন বাড়িতে থাকলো, নিজের মতো করে সংসারের দায়িত্ব নিল, আর আন্তরিকভাবে বাবাকে একটু দেখাশোনা করলো, এই আর কি। অনুকে চিনিস তো? তোর ছাত্র তো? হ্যাঁ, অনুর এক মাসেই একটা অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট। অনু নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে। তুই একটু বলে দেখ না ভাই, বড্ড উপকার হয়। কাল সকালে বাড়ি আসিস তো? হ্যাঁ ঠিক আছে, আজই আমি অনুকে বলছি, কাল সকালেই তোর বাড়িতে যাবে। আমি অপেক্ষা করে থাকবো, কেমন? ঠিক আছে। নরেন্দা, হ্যাঁ আমি তোর জন্যই অপেক্ষা করছি। এই দেখো, রান্নার জন্য একজন ভদ্রমহিলাকে নিয়ে এসেছি। হ্যাঁ সে কি রে, বলতে না বলতেই ব্যবস্থা করে ফেললি? মাসিমাকে তোমাদের কথা বলতেই মাসিমা এই মহিলাটিকে দিলেন। আচ্ছা, ভদ্রঘরের মেয়ে, কেউ কোথাও নেই, সেদিক থেকে কোনো প্রবলেম নেই, শুধু প্রবলেম সঙ্গে ছেলে আছে। না না, ওটা কোনো প্রবলেমই নয়, মার সঙ্গে ছেলেও থাকবে। তা সব কথা, আমাদের বাড়ির কথা, মাইনেপত্র সব উনি জানেন তো? এমনিতে সবকিছুই বলে দিয়েছি, শুধু মাইনেপত্র ঠিক হয়নি। কেন? বলছেন মা ছেলেতে থাকবো, খাবো, পড়বো, তারপর মাইনে চাইবো কোন মুখে? ঠিক আছে, আপনি তাহলে আজ থেকেই কাজে লেগে যান, নিজের মতো করে থাকবেন, বাবাকে একটু দেখাশোনা করবেন। শুনেছেন তো সবই। নবদা, বামুন মেয়ে আর তার ছেলে আজ থেকে আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ, আর তুমি রান্নার ঘরটা ওনার উপরই ছেড়ে দাও। আচ্ছা, আর ওই সিঁড়ির পাশে যে ঘরটা আছে ওখানেই মা বাড়িতে থাকবেন। ঠিক আছে, মাইনেও পরে একটা ঠিক করে নিলেই চলবে। চ চ দেখি, চ। আসুন। উনি কখন ফিরবেন ভগবান জানেন। মানে? মানে দুপুরেও ফিরতে পারে, রাত্রেও ফিরতে পারে, আবার 2 দিন পরেও ফিরতে পারে। খাওয়া দাওয়া জুটলে হবে, না জুটলে হবে না। কেউ কিছু বলে না? কে বলবে? আপনি তো বলতে পারেন। বলেছি, শেষে এসে কি সব মাথামুন্ডু উত্তর দেয় বুঝতেও পারি না। যে দেশের অর্ধেক লোক না খেয়ে দিন কাটায়, সেখানে দুবেলা পেট পুরে খাওয়ার কথা চিন্তা করাও পাপ। এইসব আবল তাবল কত কি বলে। কে? ও, তা নরেনকে থাক থাক, পায়ে হাত দিও না। আমি কারো প্রণাম গ্রহণ করি না, সে যোগ্যতা আমার নেই। নব, তুমি মানা করে দাওনি? বলেছি বাবু। ভালো কথা, তোমার একটা ছেলে আছে শুনেছি, বয়স কত? 7। ছেলেটি কোথায়? এই তো এখানে। ওকে আমি একটু ছুঁতে বলো, দেখো যেন প্রণাম না করে। শিশু পবিত্র, শিশুর মধ্যে নারায়ণ বাস করেন। আমাকে পবিত্র কিছুর স্পর্শ পেতে দাও। তোমার নাম কি? রাজু, রাজশেখর রায়। আপনি বুঝি দেখতে পান না? না, আমি অন্ধ, দেখতে পাই না। তুমি দেখতে পাও তো? তাহলে এসো আমার কাছে,
রামু, তাহলে আজকে আমি চলি, কেমন? আচ্ছা বাবুজি, আচ্ছা বাবুজি। বাবুজি, আমরা আপনার সঙ্গে সঙ্গে থাকবো বাবুজি। আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, আমরাও আপনার সঙ্গে থাকবো। না খেতে পেয়ে মরবো, তবু স্ট্রাইক আমরা চালিয়ে যাবো বাবুজি। আমরা সবাই আছি, থাকছি, থাকবো। কাল আবার দেখাবে, কেমন? আচ্ছা বাবুজি, আচ্ছা। লোকটা মানুষ নয় রে, ভগবান। ভাত খায়নি কেন? কেউ কি কিছু বলেছে? না না, কে কি বলবে? তবে আপনি না খেলে আমি কি করে খাই? কাজটা আপনি ভালো করেননি, ভবিষ্যতে এরকম আর করবেন না। কি এত সব গোছা লেখে? নওদা, ও নওদা, কি বলছো? আমার ঘর এত সব গোছা লেখে? বামুন মেয়ে। মা, মামাবাবু তো এসে গেছে, এবার খেতে দাও না। ছি বাবা, খাই খাই করতে নেই। তোমার মামা বাবুর হয়তো সারাদিন খাওয়া হয়নি। তোমার মামা বাবুকে আগে খেতে দিই, তারপর তোমাকে খেতে দেব। রাজু বাবু, শুনছেন? সকাল থেকে ঘুরে ঘুরে খাওয়া হয়নি, আমাকে বরং এইখানে দিয়ে দিন। এখানে? এই মাদুর উপর বসে পড়ি। রাজু বাবু, এবারে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, রোজ স্কুলে যাবে তো? আমার যে জুতো নেই। জুতো তো আমি কিনে দেবো। তাহলে আমি রোজ স্কুলে যাবো। দ্যাটস লাইক এ গুড বয়। তোমার খাওয়া হয়ে গেছে?
না, মানে আপনি সারাদিন না খেয়ে আছেন, তাছাড়া রাজুর এখন খিদে নেই। না না বাবু, আমি ভীষণ খিদে পেয়েছে। ভবিষ্যতে কখনো এরকম করবেন না। যান, রাজুর খাবারটা নিয়ে আসুন। রাজু বাবু, তুমি আমার বাবাকে দেখেছো? দাদু তো? হ্যাঁ, আমি তো আজই দাদুকে খাইয়ে দিয়ে এলাম। তাই নাকি? বাহ বাহ বাহ। শোনো, তুমি মাঝে মাঝে কিন্তু আমার বাবার কাছে যাবে। হ্যাঁ, আমার বাবা না ছোট ছোট ছেলেদের খুব ভালোবাসে। একই মাছ নেই? রাজু মাছ খেতে পারে না, কাঁটা আছে কিনা? মাছে যে কাঁটা থাকে সেটা আমি জানি, কিন্তু এও জানি যে বাচ্চারা মাছ বাঁচতে পারে না, তার মায়েরা মাছ বেঁচে দেয়। হ্যাঁ, আর একটা কথা, আজ থেকে দুধ খাওয়ার প্রয়োজন আমার পুরো। আমার দুধটা আজ থেকে রাজু খাবে। না মানে? এর মধ্যে কোনো না নেই, কিন্তু মানে একটা আছে, কারণ বাড়ন্ত বাচ্চাদের দুধ খাওয়া দরকার। তাছাড়া আমার মুখের উপর কেউ কথা বলুক, এটা আমি পছন্দ করি না। যাও, মাকে প্রণাম করো। না না, আগে মামা বাবুকে প্রণাম করো। না না না, আগে মা। দুধ চাই, আমি বরং আগে দাদুকে প্রণাম করে আসি। দাদু দাদু, কি ব্যাপার? জানো না আজ আমি স্কুলে ভর্তি হতে চললাম? তাই নাকি? তাই নাকি? মা বাবু আমাকে জুতো জামা সব কিনে ভালো দিয়েছে। কথা, ভালো কথা। তা তুমি আমাকে একটু আদর করে দিয়ে যাও। শোনো শোনো, স্কুল থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করো, স্কুলের গল্প শুনতে হবে তো। রাজু স্কুলে ভর্তি করে দিয়ে আমাকে আবার জুট মিলে যেতে হবে। স্মিথ সাহেব ডেকে পাঠিয়েছেন, নবদা দিলে স্কুল থেকে নিয়ে আসবে। হ্যাঁ, এসে গেছো, চল চল চল। বাবু, আপনার কথা আমি খুব শুনেছি। ইউ কাম ফ্রম এ ভেরি রেসপেক্টেবল ফ্যামিলি। সাহেব, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তবে কাজের কথা এলেই বোধহয় ভালো হয়। কেন কেন এত জলদি কেন? খাও, কেউ মজা করো, ওর পরে কথা হবে। না সাহেব, আপনার কারখানার হাজার হাজার কর্মী যেখানে না খেয়ে আছে, সেখানে আমি খাই কি করে? লিসেন, বলুন। তবে যেন টাকার লোভ দেখাবেন না, হাজারো গরিব মানুষ যদি সামলাতে না পারি। নারায়ণ বাবু, তুমি অনেস্ট আদমি, আই নো। তুমি রুপিয়া চালে, মাই মানি রেডি ফর ইউ। অত টাকার আমার দরকার নেই সাহেব। আর একবার ভেবে দেখুন। ভেবে দেখলাম, সমস্ত দাবি না মেটা পর্যন্ত ধর্মঘট চলবে। মিস্টার স্মিথ, আর খবর পেয়েছি যে আপনি বহু টাকার নতুন অর্ডার পেয়েছেন, কাজে কারখানা আপনাকে খুলতেই হবে, এবং আমাদের শর্তে। আজকের মধ্যে চলি সাহেব, আবার যখন ডাকবেন আসবো। তবে যত দেরি করবেন আপনার লোকসান কিন্তু ততই বাড়বে, কারণ এই ধর্মঘটের প্রত্যেক দিনের মাইনের প্রত্যেকটি পয়সা আপনাকে গুনে গুনে দিতে হবে। চলি। ওয়েট, আমি মিল খুলবো। এই দেখো, পাপা রামু না। তো বলো, নরেন সেন, নরেন সেন, নরেন সেন। বাস বাস বাস, আচ্ছা যাবেছি নয়, এবার আমি লেকচার দেবো। তো এই যে নরেন সেন, এ আমাদের দেবতা, হ্যাঁ কি না? হ্যাঁ। আজ আমাদের অনেক খুশির দিন। আজ আমরা আমাদের দেবতার পূজা করব, হ্যাঁ কি না? হ্যাঁ। তো নাচ হবে, গান হবে। এই ভুষা, তুই ঢোল বাজাবি, আর এই বিলিয়া তুই নাচবি, আর আমি ভাং বানাবো, সবাইকে গেলাবো আর গান গাইবো। হ্যাঁ বলো, নরেন সেন। এই নিন, একটু প্রসাদ করে দিন। না না, তোমরা তো আমাকে জানো, আমি কি সব খাই? খাই না। খান না? না। ও বাবু, বাবু, এই আমাদের ঠাকুর, তবে পাথরের ঠাকুর, কথা বলে না।
আপনি তো জ্যান্ত ঠাকুর, আমাদের আসল ঠাকুর। আপনি না, ঠিক আছে ঠিক আছে, আপনাকে খেতে হবে না। আপনি আপনি একটু চরণ ধুলি দিন। হ্যাঁ, চরণ অমৃত করে দিন। না না, এসব কি যাতা বলছো, এরকম করে না। না আপনাকে করতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি একটু খাচ্ছি। খাবেন একটু? ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই, ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই, ধর্মঘট ভেঙে গিয়ে হলো প্রমাণ তাই। ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই। এ তো নয় হাতের লড়াই, এ ছিল পেটের লড়াই, এ ছিল ভাতের লড়াই, দিন মজুরের জাতের লড়াই। এ তো নয় হাতের লড়াই, এ ছিল পেটের লড়াই, এ ছিল ভাতের লড়াই, দিন মজুরের জাতের লড়াই। ওই দিনেরই ধরোয়ালে একটুও ধার নাই। ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই, ধর্মঘট ভেঙে গিয়ে হলো প্রমাণ তাই। ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই। উপকাত হলেন হুজুর, ভয় আর নেই তো জুজুর, খেয়েছেন ল্যাংচে ভারী, ভেঙেছে ঠ্যাংচে দাড়ি। ওরে উপকাত হলেন হুজুর, ভয় আর নেই তো জুজুর, খেয়েছেন ঠ্যাংচে ভারী, ভেঙেছে ঠ্যাংচে দাড়ি। ওরে জগাই মাথায় হয়ে সবাই মায়ের নাচি গাই। ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই, ধর্মঘট ভেঙে গিয়ে হলো প্রমাণ তাই। ধর্মের ঘট কোনো দিনও ভাঙে না তো ভাই। দাঁড়াও, আমার এত বড় সর্বনাশ কেন করলে? কি হলো, জবাব দাও। না মানে, নেশার ঘরে কেমন সব গোলমাল হয়ে গেল। এখন আমি কি করব? আপনি যা বলবেন তাই হবে। আমাকে বিয়ে করতে হবে। কি? হ্যাঁ, মানলাম নেশার ঘুরে আমার সম্মান নিয়েছ, এখন তো নেশা কেটে গেছে, এবার স্ত্রীর সম্মান দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করো। এসব কি বলছেন আপনি? আমি একজন রাজনৈতিক কর্মী, আমার পক্ষে এভাবে একজন বিধবাকে বিয়ে করা সম্ভব না। তাহলে কি আমি মনে করব বিদেশিরা যেমন ভারতবর্ষকে ভোগ করছে, লুট করছে, তেমনি আমাদের দেশের বিধবাদের শুধু ভোগ করা যায় আর লুট করা যায়? আপনি আমার পলিটিক্যাল ক্যারিয়ারের কথা একবারও ভাবছেন না। সেটা ভেবে দেখবার দায়িত্ব তোমার, অন্যায়টা তুমি করেছো। আমি তো তা অস্বীকার করছি না, কিন্তু একটা অন্যায়ের সংশোধন করতে গিয়ে আর একটা অন্যায় করা, তারও তো কোনো যুক্তি নেই। এটা কি তোমার শেষ কথা?
মনে করুন এটা একটা দুর্ঘটনা। এই কথা মনে করে হয়তো সান্ত্বনা পাওয়া যায়, অব্যাহতি পাওয়া যায় না। আমি আমার এই দেহ নিয়ে আমার সন্তানকে ভাগি দিতে পারবো না, তাকে কোনোদিন বুকের মাঝে চেপে ধরতে পারবো না। আমি যে মা। কিন্তু আমার পক্ষে তো বিয়ে করা সম্ভব নয়, বিশেষ করে এই ধরনের বিয়ে। রাজনৈতিক প্রতিষ্ঠা আমাকে পেতেই হবে, ওটাই আমার জীবন। যাও। শুনছেন? দরজা খুলুন। দরজা বন্ধ করে কি করছেন? দরজা খুলুন। বাবা। কে? আমি পাউন মেয়ে। ছেলের জন্য মন কেমন করছে বুঝি? ওর ভাই যা, মার কাছে শুতে যা। নিয়ে যাও। বাবা, কাল সকালে যদি আপনি জানতে পারেন আমি খারাপ মেয়ে, তারপরেও কি আপনি আমার হাতে খাবেন? এসব কি বলছো তুমি? নিজের জীবনের লজ্জার কথা নিজে মুখে কি বলা যায়? আমি যে মেয়ে বাবা। জাত অবশ্য আমি মানি না, তবে ব্যভিচারকে ঘৃণা করি। অন্ন গ্রহণের আগে আমি ঈশ্বরকে নিবেদন করি। মানুষে আমার বিশ্বাস আছে। তুমি যদি নিজের হাতে খেতে দিতে পারো আমি নিশ্চয় গ্রহণ করব। এটা হলো না? হ্যাঁ, আমি আপনার কাছে রাজুর জন্য দুটো জিনিস রেখে যেতে চাই। এই চিঠিটাই আমার কলঙ্কের কথা আমি নিজের হাতে লিখে রেখেছি। যেদিন রাজু বড় হবে সেদিন তার মায়ের সমস্ত কথা তার জানা দরকার। এই কথা রাজু ছাড়া আর কেউ জানুক আমি চাই না বাবা। যদি আমি তোমার চিঠি পড়ি, মানে কাউকে দিয়ে পড়াই? আমি অতি সাধারণ বামুন মেয়ে, তবু আমি বিপ্লবী কমল সেনের সঙ্গে কথা বলছি। দাও। যেদিন আমি নতুন বউ হয়ে প্রথম শ্বশুর বাড়িতে আসি, আমার শাশুড়ি মা এই হারটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। আমার ইচ্ছে রাজুর বউ এই হারটা পরবে। হারটা তো তোমার কাছে রাখতে পারতে। আমি বড় অভাবী বাবা। ঠিক আছে, রাজুকে নিয়ে যাই। নিয়ে যাও।
দেখে ভালো চোখে মরণে তো হারিয়ে গেল থাকবো যে তোর কাছে তুই ছাড়া কে বা আমার আছে। অনু, ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়েছো? চলো। আমি অতি সাধারণ বামুন মেয়ে, তবু আমি বিপ্লবী কমল সেনের সঙ্গে কথা বলছি। দাদু, মাকে কোথায় নিয়ে গেছে? তোমার মার অসুখ করেছে, হাসপাতালে নিয়ে গেছে। কবে আসবে? ভালো হলেই ফিরে আসবে। তুমি আমার কাছে এসো। আমি আপনার কাছে রাজুর জন্য দুটো জিনিস রেখে যেতে চাই। এই চিঠিটাই আমার কলঙ্কের কথা আমি নিজে হাতে লিখে রেখেছি। যেদিন রাজু বড় হবে সেদিন তার মায়ের সমস্ত কথা তার জানা দরকার। নরেন বাবু, আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিটেড। আপনি বাচ্চাটাকে অনাথ আশ্রমে ভর্তি করতে পারেন। আমাদের তরফে কোনো অবজেকশন নেই। ধন্যবাদ। রাজুকে কোনো আশ্রমে না রেখে কোনো বোর্ডিং এ রাখা যায় না? হয়তো যায়, কিন্তু বাবা ওইটুকু ছেলের দায়িত্ব নেওয়াটা কি ঠিক হবে? কেন? না মানে আমি তো রাজনৈতিক কর্মী, যে কোনো দিন অ্যারেস্টেড হয়ে যেতে পারি। তখন ওকে কে দেখবে? ওর ওই বোর্ডিং এর খরচাটাই তো আপনার কাছে বিড়ম্বনা হয়ে টাকা দেবে। আমি নিজেই তোমার জীবনের এক বিড়ম্বনা, আর বোঝা বাড়াবার জন্য আমার বলার মুখ নেই। যা ভালো বোঝো করো। আপনি চিন্তা করবেন না নরেন বাবু, আমরা আমাদের যথাসাধ্য দেখাশোনা করব। তবে বুঝতেই তো পারছেন একটা অনাথ আশ্রমের ক্ষমতা কতটুকু। তুমি থাকো রাজুবাবু, আমি আবার আসবো। আমি জানি তুমি আর আসবে না। কে বললে? আমি নিশ্চয়ই আসবো। দাদু বলেছিল মা ফিরে আসবে, এলো না। মা মারা গেছে, আমিও একদিন মরে যাব। হ্যাঁ ঠিক, ও কথা বলতে নি। আমি আবার আসবো। আয় আমার কাছে আয়। তুমি বুঝি নতুন এসেছো? হ্যাঁ। তোমার নাম কি? তোমার দিনু। তোমার মা বাবা দুজনেই মরে গেছে? হ্যাঁ। এখানে যারা আসে সবারই মা বাবা মরেছে, আমারও মা বাবা মরে গেছে। আমার মার জন্য খুব মন কেমন করে, খুব কান্না পায়। প্রথম প্রথম আমারও করতো, এখন আর করে না। চল খেলবি, চল। বাবু, ও বাবু, বাবু গো, দুদিন খেতে পাই না বাবু। ও বাবু, ও রাজা বাবু পায়ে পড়ে আপনি যদি তাড়াতাড়ি নিজেরটা দেন না। সবাই এক মুঠো করে কম ভাত খায়, আমাদের কোনো ক্ষতি হবে না। বাবু, ও রাজা বাবু, বাবুকে দাও দুটো এঁটো কাটা দাও, দাও এই অন্ধ ভিখিরিটাকে দাও বাবু, বাবু গো দাও। ভগবান তোমার মঙ্গল করুন। আমাদের ছেলেগুলোকে কান টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, আপনি শুধু কোনো শঙ্করাকে ডাকে। চল
কান ছিঁড়ে দেবো। বাদর ছেলে কোথাকার, নিজে শুতে পায় না, আবার শঙ্করাকে রাখে। জবাব। রাজুকে এমন বলবি না বলে দিচ্ছি। আমি তো রাজুকে বলছি না, আমি ন্যাড়াকে বলছি। কান ছিঁড়ে দেবো। বাদর ছেলে কোথাকার, নিজে শুতে পায় না, আবার শঙ্করাকে রাখে। জবাব। এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। এদের জন্য অন্ন চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু। আজ 1947 সালের 15ই আগস্ট। আজ আমরা স্বাধীন। ভারতবর্ষের প্রতিটি লোক আজ স্বাধীন। কিন্তু এই স্বাধীনতার জন্য আমরা অনেক মূল্য দিয়েছি। আমরা জেলে গিয়েছি, হাসি মুখে ফাঁসি কাটে ঝুলেছি। কিন্তু আমি মনে করি স্বাধীনতা লাভ করার থেকে স্বাধীনতার মর্যাদা দেওয়া অনেক বেশি দায়িত্বের। যেদিন প্রতিটি ভারতবাসীর মুখে আমরা ক্ষুধার অন্ন তুলে দিতে পারবো, তাদের রোগে চিকিৎসা দিতে পারবো, তাদের শিক্ষার ব্যবস্থা করতে পারবো, সেই দিনই আসবে ভারতের প্রকৃত স্বাধীনতা। রাজু, তোমরা তোমরা আমার সঙ্গে সবাই গলা মিলিয়ে বলো, বন্দে মাতরম, জয় হিন্দ, স্বাধীন ভারতবর্ষ কি জয়। চিঠিটা আমাকে লেখা হলেও চিঠিটা তোমার। তোমার মা বাবু লিখেছেন কাল গাড়ি পাঠাবেন, তোমাকে নিয়ে যাবেন। তুমি বড় হয়েছো, লেখাপড়া শিখেছ, কিছু কিছু ডাক্তারিও শিখেছ। আরেকজন অনাথ ছেলেকে জায়গাটা যে ছেড়ে দিতে হবে বাবা। আমি শুধু একটা কথাই বলবো, মানুষকে কখনো ছোট ভেবো না। মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। কিরে, আরে থাক 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 থাক, ভালো আছিস? কি দেখছিস? আগে না মানে ওরে বেটা, বড় হয়ে এখন আপনি আগে শুরু করছো? ছেলেবেলাতে তুমি বলতিস, সব ভুলে মেরে দিয়েছিস। আগে না, বাড়িটা নতুন তো তাই। হ্যাঁ, ওই কিনলাম বছর দিয়ে হলো। ও, আমার তো এক্ষুনি বেরোতে হবে। আমাদের পার্টির একটা জরুরি মিটিং আছে, চিফ মিনিস্টার অপেক্ষা করবেন। আমি অনেক আগেই বেরিয়ে যেতুম, তোর অনারে একটু দেরি করলাম আর কি। চলি রে বাবা, আসি। সাবধানে যেও বাবা। আর শোন, রাত্রি একসঙ্গে খাবো কিন্তু। রাজু, অনেকটা পথ এসেছো তো, জিরিয়ে নাও। দাদু, আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ ভাই, সামনে বড় ভিড় আর ভেতরেও বড় বেশি প্রাচুর্য, কেমন যেন হাঁপিয়ে উঠি। তাই বাড়ির এই পেছন দিকটা চুপচাপ বসে থাকি। আর দাঁড়িয়ে কেন, বসো। রাজু, তোমার মা আত্মহত্যা করে মারা যান, এ কথা তুমি জানো? শুনেছি। কেন আত্মহত্যা করেছিলেন তার কারণ জানো? আগে না, আমি তখন নিতান্তই শিশু। আমরাও জানি না। তবে যে রাত্রে তোমার মা আত্মহত্যা করেন তার আগে আমাকে একটা চিঠি দিয়েছিলেন। বলেছিলেন রাজুর জন্য এই গোপন চিঠিটা আপনার কাছে রেখে গেলাম, রাজু বড় হলে রাজুর হাতে দেবেন। সেই চিঠি আমি যক্ষের মতো আগলে রেখেছি। আজ তোমার হাতে দিলে আমার মুক্তি। কি লেখা আছে চিঠিতে? আমি অন্ধ, তাছাড়া তোমার মা আমাকে বিশ্বাস করে চিঠি দিয়ে গেছেন। এক ভদ্রমহিলার বিশ্বাসের অমর্যাদা কি করে করি? আপনি কিছু মনে করবেন না, আমি কোনো কিছু ভেবে বলিনি। আর এই হারটা তোমাদের বংশের হার, এটাও তোমাকে দেওয়ার জন্য বলেছিলেন। না, রাজু, তুমি যদি কোনোদিন এই চিঠি পাও, সেদিনই জানতে পারবে তোমার দুঃখিনী মাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। মা হয়ে সন্তানকে নিজের কলঙ্কের কথা বলা, এই যে কি লজ্জা। যে মায়ের জীবনে এই দুর্ঘটনা ঘটেছে,
শুধু সে হতভাগিনী জানে, দুটি পেটের ভাতের বিনিময়ে সর্বত্যাগী দেশসেবী নরেন সেন জোর করে আমার সবকিছু লুট করেছে। কি হলো রাজু? হ্যাঁ, সত্যি করে বলুন তো, আপনি কিছু জানেন না? কি হয়েছে? মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলি না, মিথ্যাকে ঘৃণা করি। কি লেখা আছে চিঠিতে? দুটি পেটের ভাতের বিনিময়ে সর্বত্যাগী দেশসেবী নরেন সেন জোর করে আমার সবকিছু লুট করেছে। চুপ করো, চুপ করো। ঈশ্বর, তুমি আমাকে এই কথা শোনাবার জন্য বাঁচিয়ে রেখেছো? দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য একদিন সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম। মূল্য হিসেবে দিয়েছিলাম আমার এই দুটো চোখ। মনে কোনো ক্ষোভ ছিল না, বরং আনন্দ অনুভব করেছি যে শ্রী রামচন্দ্রের মতন আমিও আমার দুটো চোখই মাতৃপূজায় আহুতি দিতে পেরেছি। কিন্তু আজ আমার দেশ বরেণ্য সন্তান সে একটা লম্পট, ব্যভিচারী, চরিত্রহীন আমার স্বাধীন ভারতবর্ষের বরেণ্য নেতা। ঈশ্বর, তুমি তো জানো আমি জ্ঞানে তো কোনো পাপ করিনি, তবু আমাকে এই কঠিন শাস্তি কেন দিলে? আমি আমি প্রতিবাদ করছি, আমি প্রতিবাদ করছি। আমার একটা অনুরোধ আছে, আমার মায়ের এই কলঙ্কের কথা যেন প্রকাশ না হয়। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। দুটি পেটের ভাতের বিনিময়ে সর্বত্যাগী দেশসেবী নরেন সেন জোর করে আমার সবকিছু লুট করেছে। দুটি পেটের ভাতের বিনিময়ে সর্বত্যাগী দেশসেবী নরেন সেন জোর করে আমার সবকিছু লুট করেছে। দুটি পেটের ভাতের বিনিময়ে সর্বত্যাগী দেশসেবী নরেন সেন জোর করে আমার সবকিছু লুট করেছে। সর্বত্যাগী দেশসেবী নরেন সেন জোর করে আমার সবকিছু লুট করেছে। রাজু, তুই এমন করছিস কেন? আমার মাকে অসম্মান করেছিলেন কেন, জবাব দিন। রাজু, আমার মাকে অসম্মান করেছিলেন কেন, জবাব দিন। আমার মাকে অসম্মান করেছিলেন কেন, জবাব দিন। রাজু, রাজু, ওটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমার মায়ের মৃত্যুটা একটা ঘটনা। রাজু, সে কি দোষ করেছিল? সে গরিব ছিল বলে? রাজু, হ্যাঁ, সে সহায় সম্বলহীন একজন বিধবা ছিল বলে? রাজু, আমার ক্ষমা কর, আমার ক্ষমা কর। আমি 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 জোর করে ক্ষমা চাইছি। কি হচ্ছে ভেতরে? নরেন, নরেন, রাজু, আমি খুন করিনি, আপনি বিশ্বাস করুন। আমি খুন করিনি, আমি শুধু দুবার নরেন মারা গেছে, ঠাকুরে দিয়েছিলাম, বিশ্বাস করুন। আমি খুন করিনি। সরে যাও। নরেন, 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 নরেন নেই। রাজু, তুমি তো জানতে নরেন হার্ট পেশেন্ট, তবে তুমি ঝাঁকানি দিলে কেন? আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম দাদু। না রাজু, আমরা বিপ্লবী, আমাদের কাটতে নেই। মৃত্যুদণ্ড আদেশেও হাসি মুখে ফাঁসি কাটে ঝুলতে হয়। সেদিন আমার দুটো চোখই গেল, আমি কাঁদিনি। চোখের সামনে পুলিশের গুলিতে সহকর্মীদের মৃত্যু দেখেছি, তাও কাঁদিনি। কিন্তু কিন্তু আজ যে পাচ্ছি না ভাই, সব শোক বলে সহ্য করা যায়। পুত্র
পুত্র শোক সহ্য করা যায় না রাজু। নরেন যে আমার একমাত্র সন্তান। শোনো রাজু, সময় থাকতে দুটো কথা বলিনি। আপাতত তুমি এখান থেকে পালাবে না, পুলিশ তাহলে সন্দেহ করবে। সকলে জানে নরেন হার্ট পেশেন্ট, ইতিমধ্যে 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কাজে এটা বলা যেতে পারে যে হার্ট অ্যাটাকেই মারা গেছে। দাদু, আপনি আমায় পুলিশে দেবেন না? তোমাকে পুলিশে দিলে আমার মরা ছেলে বেঁচে উঠবে না তো, বরং তোমাকে বাঁচালে আমার মরা ছেলের পাপের প্রায়শ্চিত্ত হবে। বেচারা পরপারে হয়তো শান্তি পাবে। বাবু, রাত অনেক হয়েছে। জানি। সারাটা দিন না খেয়ে আছেন। ছেলেটা আগে ফিরুক। আমি বলছিলাম, বিরক্ত করো না, যাও। আপনি নাকি কাল থেকে না খেয়ে বসে আছেন? বাড়িতে একটা ছেলে না খেয়ে থাকলে আমি কি করে খাই? দোহাই আপনার, আপনাকে আমি হাত জোড় করছি, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। তাহলে কি রকম ব্যবহার করবো? আপনি আপনি আমাকে গালাগাল দিন, আমাকে খারাপ খারাপ কথা বলুন, আমাকে পুলিশে দিন। তাতে কি হবে? আর তাতে আমি শাস্তি পাবো, আমার হয়তো ফাঁসি হবে, কিন্তু আমি শান্তি পাবো। আমি আমি কিছুতে ভুলতে পারি না যে আপনার একমাত্র ছেলে মৃত্যুর জন্য আমি দায়ী। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি রাজু। আমি তোমাকে স্নেহ করি, তোমার প্রতি আমার মমতাও আছে, আমি তোমাকে সুখী রাখতে চাই। তুমি এক কাজ করো, বিয়ে করো, সংসারী হও। একটা কিছু ভুলতে গেলে নতুন কিছুর অবলম্বন নেওয়ার দরকার, এটাই জীবনের ধর্ম। এসব আপনি কি বলছেন? যা বলা উচিত তাই বলছি। গরিবের ঘরে মেয়েদেরকে বিয়ে করো, এরকম ভাবে শোক আঁকড়ে পড়ে থেকো না। আমি কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে একটু ভাবতে সময় দিন। বেশ, ভেবে দেখো। নব, নব, আজকে যাই। আসতে হবে না, বামুন মেয়েকে এখানে পাঠিয়ে দাও। নিজের মায়া বিলা কইতাছি না বাবা, আরে আপনি ঘরের বউ করে আনেন, দেখবেন আমি মিথ্যা কথা করি। ছেলেটা বড় দুঃখী, আমাদের সবার ওকে দেখা উচিত। তাছাড়া আমি অন্ধ, সংসারে কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই, কাকে বলবো মেয়ের জন্য। হঠাৎ তোমার মেয়ের কথা মনে হলো, তাই তোমাকে বললাম। রাজু বড় ভালো ছেলে, তোমার মেয়ে সুখী হবে। এ তো আমার পরম ভাগ্যের কথা বাবা। শ্যামলী এই বাড়ির বউ হয়ে আইলে বুঝুম শিব পূজা করুন সার্থক হয়েছে। भाई नमस्ते बड़ा साहब। क्या चाहिए बड़ा साहब? हुक्म कीजिए। सुना तुझे, हुक्म कीजिए ना। जान कबूल। जान कबूल? जी हाँ। যা চাইবো তা দিতে পারবে? হুকুম कीजिए। শান্তি আছে? কি হলো, চুপ করে রইলে কেন? शांति আছে? जी हाँ, आइए मिलेगा। आइए बाबू जी, आइए आइए आइए। शांति भाई, शांति भाई खुला। দেখে
এত উতলা হলে কি চলে? একটু শান্ত হও। কিন্তু আমি যে পাচ্ছি না দাদু, আমার মনে হচ্ছে আমি বোধহয় এবার পাগল হয়ে যাব। আমি তো বলেছি সংসারী হও, সংসারকে আঁকড়ে ধরো, দেখবে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। আপনি যা হোক একটা কিছু করুন, আমাকে বাঁচান। বেশ, তাহলে আমি দিন দেখাই। অনাথ আশ্রমের আগাছার বিয়ে সানাই বাজিয়ে হয় না দাদু। এই কথা একটু বসো। আজ আমাদের ফুলশয্যা, শুনেছি জীবনের মধুরতম রাত। আজ নাকি সারা রাত ধরে ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। কিন্তু বিধাতা পুরুষ যার কপালে কিছুই ভালো লেখেনি, সে মিষ্টি কথা বলবে। যাক, সে ছোটের মতো গেটে পড়ে গেল। জানি না কিন্তু সত্যি হচ্ছে না, একটা নিরাপরাধ মেয়েকে সারা জীবনের জন্য অসুখ করলাম কিনা কে জানে। আমার ভাগ্যে সুখী হলে আমি সুখী হব। আপনি যদি যাই করবেন আমার নামে রান্নার কাজ
আপনি আমাকে ভুল বুঝবেন না, এখানে থাকলে আমার কিরকম যেন দম বন্ধ হয়ে আসছে। আমি এক মুহূর্তের জন্য মা বাবার কথা ভুলতে পারছি না। বেশ, যেখানে গেলে ভালো লাগবে ঘুরে এসো। আপনি এটা রাখুন। ওটা কি? গয়নার বাক্স। গয়না নিয়ে আমি কি করব? আপনি এটা রেখে দিন। তুমি বরং এক কাজ করো, তোমার শাশুড়ি মায়ের কাছে রেখে দাও। না দাদু, গয়নার বাক্স আপনার কাছে রেখে দিন। মা রাখবার জায়গা কোথায়? কতদিন আর এভাবে ঘুরে ঘুরে বেড়াবে? মধুগুপ্ত নামে একজন ভদ্রলোকের সঙ্গে আজ দেখা করব, দেখি ঈশ্বরের কি ইচ্ছে। না ওষুধটা খেয়ে গেল, 8 ঘন্টা বাদে বিড়ি বিড়ি খেয়ে না, বুঝলে? যাও। ও বাবা, তোমার তো ওষুধে কোনো কাজ হবে না বাবা, তোমার চাই 4টি পেট পুড়ে খাওয়া। হ্যাঁ শোনো, আমি অখিলকে বলে দিচ্ছি ওর বাড়ি থেকে কিছু চাল ডাল নিয়ে আসবে, বুঝলে? একটু এঁটু কাটা দেবেন? এই না, ও ইচ্ছে হচ্ছে দেখো, ওকে বসতে দিলেও শুতে চাইছে। পারবো না বাবা, এই অখিলে এঁটো কাটা নিয়ে আমি বেঁচে আছি, আমি আর শঙ্করকে ডাকতে পারবো না। যাও। মধুদা, এই ভদ্রলোক ওর স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরিয়ে আমাদের গ্রামে এসে পড়েছেন। নমস্কার। এই ভদ্রমহিলা যে এই ভদ্রলোকের স্ত্রী, তা তুমি কি করে জানলে? আপনি এসব কি বলছেন? দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে কথা পরে হবে মজাই। আরে আরে তুই কি এদের বিয়েতে বাচ্চাদের গিয়েছিলি? না না, উনি বললেন তাই। বললেন তাই? তাই রিসার্চ করে বুঝলি? হ্যাঁ, বললেন তাই। এই ছেলেটি যে মেয়েটিকে নিয়ে এখানে ফুর্তি করতে আসেনি, তার কোনো প্রমাণ আছে? আপনার কথা ভেবে আমার করুণা হচ্ছে। আমার মনে হয় আপনি জীবনে কখনো কোনো ভদ্রলোকের সঙ্গে মেশার সুযোগ পাননি। চল। দাঁড়ান, আমার কথার এখনো জবাব পাইনি। মনে করুন এখানে এই মুহূর্তে আমি আর আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। মনে করলাম। এখন যদি আমি আপনাকে চ্যালেঞ্জ করি যে আপনি মধুদা নন, আপনি ভধুদা, প্রমাণ করতে পারবেন? বলুন। আপনি যে ভধুদা না হয়ে আপনি মধুদা, এই কথা প্রমাণ করতে হলে হয় আপনাকে পাড়া প্রতিবেশী জোগাড় করতে হবে, আর না হয় বাড়ি থেকে নানা কাগজপত্র নিয়ে এসে দাখিল করতে হবে। অবশ্য আমরা যে বিবাহিত স্বামী স্ত্রী, একথা প্রমাণ করবার জন্য যথেষ্ট কাগজপত্র আমাদের কাছে আছে, যেমন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। চল। কোথায় যাবেন? এই পাড়া খায় কি আপনাকে জায়গা দেবে? কেন, এই গ্রামে কি একজনও ভদ্রলোক নেই যিনি আরেকজন ভদ্র সন্তানকে বিশ্বাস করতে পারেন? বাহ, এ তো আসল হিরে, কাঁচ নয়। আরে বসুন বাবাজি, বসুন, বসে মজা নেই, বসো বসো। আরে আরে খারাপ কথা না হে বলিয়ে ফেলেছি, কিন্তু তা বলি কি তার ক্ষমা নেই? কি বিপদ? আরে আমার সঙ্গে হিসেব নিকেশ নয় পরেই হবে, এখন একটা সাচ্চা মানুষ পেলুম, দুদণ্ড কথা বলি অন্তত। আরে বসুন বসুন বসুন। ঠিক আছে, আজকে নয় আপনার আমাদের ছুটি, চলুন আমার বাড়িতে। চলো অখিল। এরা বোধ হয় সব বিনা পয়সার রোগী। কেন? কত সহজে বলে দিলেন আজ না হয় ছুটি। পয়সা নিলে এত সহজে কথা বলতে পারতেন না। উঠেই যখন পড়েছেন আর বসতে হবে না, এ কজনকে আমি দেখে দিচ্ছি। আমি একটু আধটু হোমিওপ্যাথি জানি, ভয় নেই। আমার ওষুধে কেউ সুস্থ না হলেও অসুস্থ হবে না। দেখি ভাই। এই দেখুন মশাই, এই হচ্ছে আমার বাড়ি।
সবকিছুই আছে, শুধু স্ত্রী নেই। কারণ স্ত্রী নেই, মধু আমাদের ব্যাচিলার, মানে ব্রহ্মচারী। আপনারা থাকুন, মনের আনন্দে থাকুন, কোনো অসুবিধা হবে না। আমাদের মাথা গোঁজার আশ্রয়ের একটা বিশেষ প্রয়োজন, কিন্তু একটা কাজকর্মের ব্যবস্থা না হলে। না 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 না, এইরকম মেয়েরই কথা কিন্তু আমার ভালো লাগে না। এ আপনি কি বলছেন? আপনার বুকে সৎ সাহস আছে, আপনার দুটো পেটের জন্য ভাতের ভাবনা। এই কি, আপনার পেটে বিদ্যে রয়েছে, আপনি ডাক্তারি জানেন, কাজ করার মতো সৎ সাহস আছে আপনার। আপনার আবার ভাতের ভাবনা কি মশাই? আরে মধু হচ্ছে এখানকার এমএলএ, কত ক্ষমতা ওর। এমএলএ মানে জানেন? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আরে ওটা তো বইয়ের মানে, আসল মানে হচ্ছে এমএলএ এমএলএ এমএলএ। আর যে এমএলএ যত বেশি ঘুষ খেতে পারবে, সেই এমএলএ যত বেশি ক্ষমতা পাবে। কাজী অখিলের কথা মানে বুঝতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। আপনাদের হুকুমই মেনে নিলাম, এখানেই থাকবো। আচ্ছা, তবে শর্ত সাপেক্ষে। শর্ত? কি শর্ত? প্রথম শর্ত হলো নাম ধরে ডাকতে হবে। আচ্ছা। আর দ্বিতীয় শর্ত হলো আপনি বলা ছাড়তে হবে। বেশ, আর কোনো শর্ত? বৌমার হাতে খেতে হবে। আচ্ছা। না 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 না, এ কি করে হয়? অখিল একদিন আমাকে খাইয়েছে। আরে খাও হে খাও, এবার থেকে ব্যাটার বইয়ের হাতে রান্নাই খাও, দেখবে ভালো লাগবে। বলছো? হ্যাঁ বলছি। কিন্তু আমাদের যে একবার কলকাতা যেতে হবে, মা দাদু ভাবছেন। আরে সে তো যেতেই হবে, একটা খবর দিতে হবে না? এখন তো চলো 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 চলো। আপনার শরীর ভালো আছে তো? তা আছে, তবে সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে তোমাদের জন্য বড় মন কেমন করতো। আমার একটা কথা ছিল দাদু। বলো। বলছিলাম কি, আমরা এখান থেকে চলে যেতে চাই। কেন? না মানে, এ বাড়িতে ঢুকলেই আমার কিরকম যেন দম বন্ধ হয়ে আসে। মামা বাবুর শেষ কথাগুলো যেন চারদিক থেকে জোরে জোরে বাজতে থাকে। রাজু, তুই আমাকে ক্ষমা কর। রাজু, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আমাকে ক্ষমা কর। দাদু, আমি কি করবো বলতে পারেন? তাহলে তোমরা এখান থেকে চলেই যাও। আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। শ্যামলিও গেছে ওর মাকে বলতে। তা হয় না রাজু, ভালো হোক মন্দ হোক, নরেন তো আমারই সন্তান। স্বামী বিবেকানন্দর আদর্শ সামনে রেখে বড় আশা করে একমাত্র সন্তানের নাম রেখেছিলাম নরেন। দুর্ভাগ্য আমার। আপনাকে তো আমি বারবার বলছি, আপনি আমাকে পুলিশের হাতে দিন, আমার অপরাধের শাস্তি হোক। রাজু, আমি আমার একমাত্র সন্তানের মৃত্যু ভুলতে পারছি না। আমি যে বাপ, আজ তুমি আমার যন্ত্রণার তীব্রতা বুঝতে পারবে না। আশীর্বাদ করে তুমি যেন বাপ হও, আর সেই সঙ্গে আশীর্বাদ করে যেন আমার মতন দুঃখজনক ঘটনা তোমার জীবনে না ঘটে। না রে মা, তা হয় না রে, তা হয় না। আমরা বললাম যে হেই আমলের লোক, জামাই বাড়িতে। না রে মা, না। তাহলে কি তুমি এখনো সেই লোকের বাড়িতে রান্না করে বেড়াবে? ভিক্ষা তো আর করতেছি না। তা না করছো না, তুমি রাঁধুনিগিরি করলে তোমার জামাইয়ের মাথা হেঁট হবে না? ও আচ্ছা, এই কথা। শোন মা, জামাই রে ক আমারে কাশি পাঠাই দিতে। বাবা বিশ্বনাথের দয়ায় যখন এমন একখান জামাই পাইছি, বাকি জীবনটা না হয় বিশ্বনাথের চরম তলে কাটাই দিমু। বলবো কি চেয়ার আছে? কি করিস তোরা? হ্যাঁ, যা খেতে রেখে যা, যা।
কি হলো বৌমা, খাও। কদিন ধরে দেখছি তুমি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছো, কি ব্যাপার? তোমার শরীর ভালো আছে তো? ঠিক আছে। তুমি বাপু আশ্চর্য লোক, কেবল বক্তৃতা দিতে পারো আর ভোট ভোট করে চেঁচাতে পারো। কেন, আমি আবার কি করলাম? আর জ্বালিও নি বাপু, তোমার বউ পথি, তোমার বউয়ের ছেলে হবে। আই বড় নিয়ে হয়েছে আমার যত জ্বালা। তুমি বরং জেলে পাড়ে যাও, মাছের রোজের ব্যবস্থা করো। ঠিক ঠিক ঠিক, আমি যাবো। বুঝলি, আমার বৌমা পোয়াতি, তাই অলসি হয়েছে। রোজ আজ ছেড়ে করে মাছ দিতে হবে, খান মাছ, ওই বুড়িমা বলেছে, বুঝলি? এখন শিগগির চলুন রাজুদা, আপনি চলুন, বৌদি কেমন করছে। হ্যাঁ ঠিকই। Congratulations, Raju. Now you are a lucky father of a son. এমএলএ সাহেব, আপনারও কিন্তু খরচা আছে। আপনি দাদু হলেন, সকলকে রসগোল্লা খাওয়াতে হবে। আরে নিশ্চয়ই রসগোল্লা খাওয়াবো, আমার নাতি হয়েছে, রসগোল্লা খাওয়াবো না? এই কি কথা, নিশ্চয়ই খাওয়াবো। দেখো, বাচ্চার মা ওরা কেমন আছে? ফার্স্ট ক্লাস, নর্মাল ডেলিভারি। আমাকে কিছুই করতে হয়নি, দাই সবকিছু করেছে, ডোন্ট ওয়ারি। টেলিগ্রাম। কোত্থেকে এলো? কলকাতা থেকে। দাদু মারা গেছেন। বিপ্লবী কমল সেন মারা গেছেন? হ্যাঁ, মৃত্যুর আগে আমার হাতের আগুন চেয়ে গেছেন। আমি যাব। সূর্য গেল অস্ত চলে, নামলো যে আধার, নতুন দিনের নতুন আলোয় তোমায় পাবো আবার, ও গো কর্ণধার। তোমার দেওয়া প্রদীপ খানি নিয়ে আমার হাতে, চলবো যে পথ কেউ যদি না থাকে আমার সাথে, একা আধার রাতে। তুমি অকুলের কুল, প্রেরণার আলো, অন্ধের লাঠি বেসেছ যে ভালো। তুমি অকুলের কুল, প্রেরণার আলো, অন্ধের লাঠি বেসেছ যে ভালো। জীবনের ধ্রুব তারা তুমি, নাও গো প্রণাম আমার। কি হয়েছে রাজু? আগে দাদু গত হয়েছেন, অশৌচ অবস্থায় তো প্রণাম করার বিধি নেই। ঠিক আছে ঠিক আছে, বস বস। আমি আপনার কাছে এসেছি। কেন রে? দাদু মৃত্যুর আগে আমাকে বেশ কিছু টাকা কড়ি আর সম্পত্তি দিয়ে গেছেন, তা আমি এইসব আশ্রমকে দান করতে চাই। স্বামীজি, শ্মশান বৈরাগ্য মানে আবেগের বশে করছিস না তো? না না, আমি যা করছি ভেবেচিন্তেই করছি। এটা দাদুর বিল,
আর এটা আমি আপনাদের দিচ্ছি। তুই বরাবরই অন্যদের থেকে একটু আলাদা। ভগবান তোর মঙ্গল করুন। তা হ্যাঁ রে, পুরোনো জায়গায় 2-1 দিন থেকে যাবে নাকি? না স্বামীজি, দাদু শ্রাদ্ধ করতে হবে। ব্রহ্ম ভুবনোর্লোকা দেবর্ষি পিতৃমানবা সিদ্ধ্যন্তু পিতরে সর্বে মাতৃমাতা মহোদয়। দাদু যাবে বেই করতে, সঙ্গে যাবে কে? পাইতে আছে মধুগুপ্ত, কোমর বেঁধেছে। পাই কি করছো? এই লগায়ের রিলিফের একটা লিস্ট তৈরি করছি। তাই দাদু ভাইয়ের একটা নাম রাখলে হতো না? একটা নাম? আপনি তো 9 করে বেশ কয়েক ঘন্টা নাম রেখেছেন, আর আপনার বৌমাও বেশ কয়েক ঘন্টা রেখেছে। এরপর আরো বেশি নামের বোঝা চাপালে বেচারা নামের তলা চাপা পড়ে যাবে না? কি দাদু ভাই, চাপা পড়ে যাবে? দেখে 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 দেখো। শোনো, তুই বৌমাকে বলো আমি ওকে দাদু ভাইকে বেরিয়ে নিয়ে যাচ্ছি, কেমন? আচ্ছা। চলো চলো দাদু ভাই বেই বেই করতে যাই, চলো চলো দাদু ভাই বেই 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 করতে যাই। মা, তুমি কাকে ভোট দেবে? আমি দাদুকে ভোট দেবো। তুমি লেখাপড়া না করে সকাল হতে কোথায় গিয়েছিলে? বাদর ছেলে করতে কারণ চিন্তা হয় না? একই করছো বৌমা, তুমি একই করছো। তুমি তুমি 7 সকালে ছেলেটাকে ধরে দেখুন না, সকাল থেকে লেখানি পড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাদু ভাই, আমি তাই কদিন ধরে ভাবছি ওকে কলকাতার একটা ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবো। কিন্তু কাকু, আরে বাবা, হাজার হলো মধুগুপ্তার জন্য এমএলএ, চোর নয়, ছাচোর নয়, এনা সৎ এমএলএ। তো তার নাতির স্কুলে ভর্তি হওয়ার অসুবিধাটা কোথায়? আগে আমি সে কথা বলিনি। তবে এখানকার প্রতিটি ছেলে এখানকার স্কুলে পড়ে মানুষ হবে, আর আমার ছেলে কলকাতায় যাবে লেখাপড়া শিখতে। পড়বে, কেন পড়বে না? যুদ্ধক্ষেত্রে সেনাপতি হয় একজন, আর বাকি সব সৈনিক। আমার দাদুকে সেনাপতি হতে হবে, তাই ওকে কলকাতার বড় স্কুলে ভর্তি হতে হবে। দরকার হলো বিলেত যাবে, আমেরিকা যাবে, আর বাদ বাকি যারা তারা সৈনিক হবার জন্য তাদের গ্রামের স্কুলই যথেষ্ট। আপনি কিছু মনে করবেন না কাকাবাবু, আমি আপনার প্রস্তাব ঠিক মানতে পারলাম না। কাজে আর চিন্তায় এই পার্থক্য, আপনি আমায় ক্ষমা করবেন। আপনি ওর কথা রাগ করবেন না কাকাবাবু, আপনি কমলকে কলকাতায় ভর্তি করার ব্যবস্থা করুন। পাগলি মা আমার, তুমি কি আমার দাদু ভাইয়ের উপর রাগ করে থাকতে পারো? আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা রাজুকে নমিনেশন দিতে চাই। আমি? হ্যাঁ। আমাকে লোকে ভোট দেবে কেন? আমার কি যোগ্যতা আছে? সেটা আমরা ভাববো, আর তুমি ভাববে আমাদের কথা, মানে আমাদের দলের কথা। আমাদের দল শুধু তোমাকে ভোটই দাঁড় করাতে চায় না, তোমাকে অঞ্চল প্রধান হিসেবে নির্বাচিত করার কথাও চিন্তা করছি। আশা করি এ ব্যাপারে তোমার কোনো আপত্তি থাকা উচিত নয়। আমরা বাপু আমাদের পাড়া সব ভোট ওই রাজু দাদা বাবুকে দেবো। রাজু দাদা বাবু মানুষ তো না, জানতে। তার বলতে আমার ছোট ছেলেটার সেবার যখন কলেরা হলো তখন তুই দাদা বাবুই ওষুধ দিয়ে বাঁচালো। তাই বুঝি? হ্যাঁ।
আমরা হাওয়াত করেছি, ফাটিয়ে দিয়েছি। এই আজকে কথা বল। 21টার মধ্যে 16টা পেয়েছি, আর রাজু কাকা পেয়েছি হাসবোর্ড। দাঁড়াও বাবু, ভালো করে দেখি হাত টাত গজালো কিনা। ঠাট্টা করছো? হে মা গো, অঞ্চল প্রধান মশাইয়ের সঙ্গে ঠাট্টা? সাহস তো কম নয়। না, তুমি সত্যি ঠাট্টা করছো। সত্যি আমি ঠাট্টা করছিলাম। তুই কি গো, ঠাট্টাও বুঝো না? তুমি সত্যি খুশি হয়েছো? দেখছো না কিরকম সেজেছি? লজ্জার কথা বলো তো, মাস্টার পারবে না। যত দোষ নন্দ ঘোষ। কি ব্যাপার বৌমা, তোমার ছেলের আশীর্বাদ নাকি? না মানে আপনার ছেলে যেখানকার অঞ্চল প্রধান হলো। ও, অমনি ভর্সুরি করে দিলে? না না বৌমা, তুমি কিছু মনে করো না, আমি কিন্তু সব পছন্দ করি না। দেশের অর্ধেক লোক যখন দারিদ্র সীমার নিচে, তখন এটা শুধু অন্যায় নয়, এটা দণ্ডনীয় অপরাধ। রাজু থাকতে তোমার লোন হবে না তো কার লোন হবে? হ্যাঁ, দেখবে রাজু ঠিক একটা ব্যবস্থা করবে। কি বলো বাবা রাজু? কিন্তু আমি তো যতদূর জানি ওনার কোনো জমি জমাই নেই। একেবারে 5,000 টাকার এগ্রিকালচার লোন ওনাকে কি করে দেবো বুঝতে পারছি না। না না, ছিদেম হচ্ছে গাইনপালের লিডার, তাছাড়াও আমাদের দলের লোক। এইটাই তো একটা বড় কোয়ালিফিকেশন, বুঝেছ? ঠিক আছে, দরখাস্তটা থাক, দেখছি কি করা যায়। ঠিক আছে, চলো ছিদেম। জানো, অনেকদিন কমলে কোনো চিঠিপত্র আসেনি। আমার বাপু ছেলের জন্য মন কেমন করছে। তুমি আমার কোনো কথাই শুনছো না, সব কথাতেই ও করছো। কাকাবাবু এবারে এমপি ইলেকশনে দাঁড়াচ্ছেন, তাই একটা চিঠি লিখছি গো। খুব ভালো কথা, কাকাবাবু এমপি হবে, উনি থাকবেন পঞ্চায়েত নিয়ে। আমার দিন কাটবে কি করে বলতে পারো? সত্যি তো এটা একটা সমস্যা, একটা বড় সমস্যা। কি করা যায় বলুন? একটা মাত্র ছেলে, তাকে পাঠালে কলকাতায়। একটা মেয়ে থাকলেও না হয়। কি বলে? মেয়ে? মাফ করো ভাই, আমার দ্বারা আর হবে না। অসভ্য কোথাকার, আমি যে তাই বলেছি। আর তুমি বলবে কেন? আমি বলেছি। কি করছো মা? আসুন কাকিমা, ভালো আছেন? আয় বস। হায় আমাদের ভালো থাকা। আমার বেটা কই? রাজু, তার কথা আর বলবেন না, যত কাজই থাক, ভোরবেলা নিজের চোখে চাষ না দেখলে কিছুই হবে না। এ তো খুব ভালো কথা মা। তা মা গো, আমাকে যে একটু উপকার করে দিতে হবে। বলুন। কি রে বল না, কাকিমাকে সব বুঝিয়ে বল না। ওরে আমি কি চাকরি বাকরি কিছু জানি যে বলবো? কুসুমপুরে প্রাইমারি স্কুলে একজন মাস্টার নেবে। আমি তো ফার্স্ট ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। কাকা যদি আমার জন্য একটু রেকমেন্ডেশন, মানে জেলা পরিষদের চেয়ারম্যান সচিন বাবুকে বলে দিতেন। তুমি তো আমাদের অবস্থা জানো মা, তোমাদের সাহায্যে এতদিন বেঁচে আছি, সে তো তোমাদের অজানা নয় মা। আমি আপনার কথা আপনার ছেলেকে বলবো কাকিমা। রাজু বড় ভালো ছেলে মা, ভগবান তার মঙ্গল করুন। কাজটা কিন্তু ভালো করলে না রাজু। আপনি আমায় ভুল বুঝবেন না কাকা। ঠিক আছে, পরে দেখা যাবে। চলে যাবা। এসো রাজু, অখিল তোমার জন্য অপেক্ষা করছে। আর ওই ওর ছেলে, অখিলের ছেলে জগাকে তুমি চেনো তো? হ্যাঁ, জগন্নাথকে চিনবো না? ও তো আমাদের দলেরই ছেলে, ভোটের সময় কত খাটাখাটনি করলো। কুসুমপুরে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নেবে,
অবশ্য চাকরিটা দেবেন জেলা পরিষদ, তবু অঞ্চল প্রধানের রেকমেন্ডেশনটা তো বড়। তুমি জগাকেই রেকমেন্ড করো। কাকাবাবু, আমি সরলা কাকিমার ছেলে অজিতকে রেকমেন্ড করবো ঠিক করেছি। অজিত ফার্স্ট ডিভিশনে পাশ করেছে আর জগন্নাথ থার্ড ডিভিশনে। তাছাড়া সরলা কাকিমা একজন নিঃসম্বল বিধবা, আপনি তো জানেন। আমি অজিতের চাকরির বিরোধিতা করছি না, বরং প্রয়োজনীয়তা স্বীকার করছি। তবু তুমি জগন্নাথকে রেকমেন্ড করো, ও আমাদের রাজনৈতিক দলের ছেলে। কিন্তু এটা তো পাইয়ে দেবার রাজনীতি। রাজু, তোমার রাজনীতির হাতে খড়ি তো আমার কাছেই। আমাকে অন্তত রাজনীতিটা শিখিও না। আপনি আপনি আমার মাফ করবেন কাকাবাবু, কথাটা আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আর একটা কথা তোমাকে বলি রাজু, তুমি আজকে যে চেয়ারে বসে আছো, ওই চেয়ারটা কিন্তু জগাদের মতো ছেলেরাই কাঁধে করে বয়ে নিয়ে এসেছে। ওরা কাঁধটা যদি একটু সরিয়ে নেয় তাহলে তুমি মুখ থুবড়ে পড়ে যাবে। অবশ্যই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু না বলে উপায় নেই। আর কৃষি ঋণের ব্যাপারেও তুমি পার্টির ডিসিপ্লিন মানোনি। যাকে তুমি এখন কাজকর্ম করে একেবারে ক্লান্ত হয়েছো, যাও বিশ্রাম করো। এসো। আয় জগা। কি গো, আজ এখনো জেগে আছো? কাকুর সঙ্গে তর্ক করেছো? তুমি একলা খেলে, উনিও একলা খেলেন। না, ঠিক তর্ক নয়। আসল কথা হলো, আমি আর এভাবে কাকাবুর সঙ্গে মানিয়ে চলতে পারবো না। বুড়ো মানুষের সঙ্গে একটু মানিয়ে নিলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বুঝি না বাপু। মহাভারত অশুদ্ধ হবে? বিবেকের নির্দেশ অমান্য করা আত্মহত্যার নামান্তর। আত্মহত্যা মহাপাপ। কিন্তু কাকাবু ঋণ শোধ করবে কি করে? সত্যিকারের ঋণ কখনো শোধ করা যায় না শ্যামলী, তাকে শুধু সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে হয়। সারা জীবন ধরে আমি কাকাবাবুর ঋণ সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। তবু আরো একটা কথা বলি, কাকাবাবু চার সরকার হয়ে আমি আজও তার কাজ করে চলেছি এবং তার পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে আমি তো এখনো তার সঙ্গে সঙ্গে রয়েছি। আশা করি এগুলোর নিশ্চয়ই কিছু একটা মূল্য আছে। নিশ্চয়ই আছে। যে প্রতিষ্ঠা তুমি পেয়েছো সে তো কাকাবাবুরই দয়া। আজ বোধহয় আর সে কথা বলা যায় না। আমার যদি কোনো প্রতিষ্ঠা হয়ে থাকে তা সাধারণ মানুষের দয়ায়। তবু আজ যখন তোমার মনে এই প্রশ্ন জেগেছে, একটা সমাধান হওয়া দরকার। আমি রেজিগনেশন সাবমিট করে আবার কন্টেস্ট করবো। হ্যাঁ, কাকাবাবুকে বলবো আপনি আমার এগেনস্টে কন্টেস্ট করুন। মানুষ বড় না, রাজনীতি বড়। জগাকেই চাকরিটা পাইয়ে দিও। আমি সদরে যাচ্ছি রেজিগনেশন সাবমিট করতে। আমি এতটা আশা করিনি। চাকরিটা আমি অজিতকে দেওয়ার জন্য রেকমেন্ড করলাম, বিবেকের বিরুদ্ধে কাজ করতে পারলাম না। আপনি আমার মাফ করবেন। দাঁড়াও, এখন থেকে কোথায় থাকবে কিছু ঠিক করেছো? না, তবে আপনার এখানে থাকা আর সম্ভব নয়। কেন? কাকাবাবু, আপনার কাছে অনেক ঋণ করেছি, আর বাড়াতে চাই না। না, তা হবে না। তুমি এই গ্রামে অন্য লোকের বাড়িতে থাকবে আর সেখানে সবাইকে কেঁদে কেঁদে বলবে আমি তোমাদের স্বামী স্ত্রীকে তাড়িয়ে দিয়েছি। সেই সুযোগ আমি তোমাকে দেবো না। তোমাকে আমার বাড়িতে থাকতে হবে। আর শোনো, আমার আর একটা অনুরোধ, দাদু ভাই যেন এই কথা একদম জানতে না পারে। সামনে তার ফাইনাল পরীক্ষা। কেমন? তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তোমার বিরুদ্ধে আমিই দাঁড়াবো। এসো।
অখিল, আরে ও অখিল, এই শোন, তোর হোটেলের খাতায় আবার জামাকে নাম লেখা থাকবে। মানেটা অতি সহজ, রাজু অঞ্চল প্রধানের পদ থেকে রিজাইন করেছে। সে কি? হ্যাঁ, আর শুধু রিজাইন করেছে নয়, ইলেকশনে দাঁড়াচ্ছে। আবার শুধু দাঁড়াচ্ছে নয়, আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে। বলো কি? 3 দিনকার যোগী ভাতকে বলে অন্ন। তা দাও, বেচারি শখটা এবার বেশ ভালো করে মিটিয়েই দাও। শোন, তুই একটা ছুটির দিন দেখে এইসব গ্রামে একটা করে মিটিং ডাক, বুঝলি? আর সমস্ত গ্রামের লোক যেন সেখানে জমায়েত হয়। জমায়েত দেখে বুঝিয়ে দিতে হবে যে গ্রামের লোক কাকে ভোট দেবে। কিস্তি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। আমরা মানে বাউরিরা, আমরা সবাই ঠিক করেছি আমাদের পাড়ার প্রত্যেকে এই রাজু দাদা বাবুকে ভোট দেবো। অবিনাশ বাবুর ছেলে জগা দাদা বাবু বলছিল, রাজু দাদা বাবু এ গ্রামের কে? ও তো বাইরের লোক। তা আমি বললু, হ্যাঁ দাদা বাবু, তোমার মা জননীও তো এ গ্রামের কেউ নয় গো। সত্যি কথা বলতে কি, আমিও তো এ গ্রামের কেউ নয়। এ গ্রামের প্রত্যেক বই এ গ্রামের কেউ নয়। কিন্তু এ কথা তো সত্যি নয়, এ গ্রাম আমাদের। আমরা আমাদের এই রাজু দাদা বাবুকে ভোট দেবো। তাতে বাউন পাড়ার লোকেরা কে কি করবে তা তারাই জানে। সবার কথা জানি না, তবে আমরা কখর আমাদের ভোট রাজু কাকাকেই দেবো। পেরেছ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি জগাকে বলছি, যা করার সেই করবে। পিসি, আমরা এখন কোন পাড়া যাবো গো? বাগদি পাড়া। মুড়ি খাচ্ছিস? খাবি? কোথাও বেরোবি বুঝি? হ্যাঁ। কোথায় যাবি? ভোট করতে। তুই চুপ কর, ঝি মতো থাক, বাবুদের কথার মাঝে নাক গলাস না। ভদ্রভাবে কথা বল না। 3rd ডিভিশনে ছেঁচড়ে মেজে পাস করা ছেলেদের এইটাই ভাষা, বুঝলে? গুটি গুটি গুড বয়, রাজুর ছানা ছুচর গোলাম। গুরুজনদের সম্মান দিতে শেখ। কে বে গুরুজন? তোদের ওই ক্যারা রাজুরা? একটা হারামির বাচ্চা মধু কাকা খাইয়ে পড়িয়ে গুষ্টি শুদ্ধকে মানুষ করলো, আর সে এখন কিনা মাস তলা মুখে 3 লাখ। আর কিছু বলবি? তোকে আমাদের দলে আসতে হবে। তোর হুকুম নাকি? হ্যাঁ, আমার হুকুম। হাওয়াটা বেশ ভালো ঠেকছে না অখিল। তাই তো দেখছি। এখন কি করবে? জেতা বোধহয় কঠিনই হবে, কিন্তু হারলে তো আর চলবে না। তাহলে উপায়? উপায় তো শুধু একটাই, যেমন করে হোক রাজুকে ইলেকশন থেকে নামটা উইথড্র করাতে হবে। পূজা গুণার গোবিন্দ ছেলে, ও কি রাজি হবে? রাজি ওকে হতেই হবে। আর যাতে রাজি হয় সেই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। কিরকম? কাজটা খুব গোপনে করতে হবে, তারের খেলা। একটু ভুল করেছে তো মৃত্যু অনিবার্য। বেশ, বলো আগে শুনি। একটি নষ্ট চরিত্রে অল্প বয়সে মেয়ে মানুষ জোগাড় করতে হবে। কেন, কি করবে? আরে ভোগ করবো না নিশ্চয়ই। যা, আমি কি তাই বলেছি? ওই অল্প বয়সী নষ্ট চরিত্রে মেয়ে মানুষকে দিয়ে রাজুকে জব্দ করিয়ে নামকে উইথড্র করার ব্যবস্থা করতে হবে। আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। আর তোমার বুঝে দরকার নেই। তুমি একটি নষ্ট চরিত্রে অল্প বয়সী মেয়ে মানুষ জোগাড় করো দেখি। তোমার তো আবার ছেলে বয়সে অল্প বয়সীতে যা, কি আবার পুরনো কাসুন্দি কাটতে বসলে। বেশ, কালই কলকাতা চলো, দেখি কি করতে পারি। কাল চলো। বাবু আমার জৈবন কালের লোক। শোনো মধু, উনি যখন বড় মুখ করে আমার কাছে আপনাকে এনেছেন, তখন অখিল বাবুর মান আমাকে রাখতে হবে বাবু। আরে সেই জন্যই তো তোমার কাছে আসা মনোরমা। টাকা কড়ির জন্য কিচ্ছু আটকাবে না। না 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 না। আর দেখো, কাজটাও খুব সামান্য। মানে ওই একটা লোককে একটু বুঝতেই তো পারছো। কাকি একে? না না না, সে আমি দেখিয়ে দেবো এখন। হ্যাঁ, গায়ের লোকে জানবে তুমি আমার নাতনি, কলকাতা থেকে এসেছো গায়ে দাদুর টানে কদিন কাটিয়ে যেতে আর কি।
তারপর ওই লোকটাকে, ওকে দেখে একদিন কেঁদে কেটে বলবে যে ওই লোকটা তোমার সর্বনাশ করে। এইটুকু? হ্যাঁ এইটুকু। আর এতে যদি কার্যতা না হয় তাহলে তাহলে একদিন বলবে যে ওই লোকটার সন্তান তোমার গর্ভে। আর কিছু না, আর আর যা কিছু আছে সে সমস্ত আমি নিজে ঠিক করে নেবো। না, তুমি শুধু এইটুকু করে দাও ভাই। ভাই গুড নাইট দাদু, প্র্যাকটিস করলাম। কাল সকালে আসবেন বাবু, গিরি আমার তৈরি থাকবে, টাকা দেবেন, নিয়ে যাবেন। হ্যাঁ সেই ভালো। কাল সকালে দেখা হবে। হ্যাঁ আমরা 8টা নাগাদ, 8টা নাগাদ এসে। হ্যাঁ কিছু বলবি? তুমি তোমার জৈবনকালের বাবুর কাছেই যেও, আমি যাব না। হলো, বয়স থাকলে তোকে আর সে কথা বলতে হতো না। লাভ, আমি নিজেই যেতাম। আমি যাব না, তোর বাপ যাবে। আর যদি আমার বাবা থাকতো তাহলে কি তুমি আমাকে এভাবে চোখ রাঙাতে পারতে? তার কাছে আমাকে বিক্রি করে দিতে পারতে? একে তো বাপের ঠিক নেই, তার উপরে মা আমাকে ওই 6 মাস বয়সে আমার ঘরে ফেলে দিয়ে সোয়াকে সোয়াবে দিয়ে পালিয়ে গেছে বলে আমি না দেখলে কবে শ্যাল কুকুরে টেনে নিয়ে যেত তার ঠিক নেই। আর তুমি এ কথা বলবে না তো কে বলবে? আমি সব জানি মাসি, তবু আমি যাবো না, আমি যেতে পারবো না। হ্যাঁ গো, কাকাবু কোন ট্রেনে ফিরবেন কিছু বলে যাননি? না। তা কাকাবু চাল নিয়েছো তো? নিয়েছি। তা তুমি এখন খাবে না পরে খেতে দেবো? দেখি, আর একটু অপেক্ষা। ওই তো কাকাবু। আরে ওকে থেকে লজ্জা পাবার কিছু নেই, ও গিরি আমার নাতনি, আমার ভাগ্নির মেয়ে। আমি এখানে একা আছি জেনে আমার সঙ্গে চলে এলো। আর ওদের কথা তোকে কতবার বলেছি। প্রণাম কর, প্রণাম কর। থাক থাক থাক। আপনি চান টান করুন, আমি রান্না করে রেখেছি। আচ্ছা, নিশ্চয়ই আমার নাতনির জন্য করনি। ওটি আপনি চিন্তা করবেন না, যা হয় একটা কিছু হয়ে যাবে। আর যা হয় আমার দরকার নেই, ও তোদের কাছে রইলো। আমি বলুন অখিলের কাছে যাচ্ছি, ও হয়তো আমার জন্য বসে আছে। দেখো, আমার কলেজে পড়া শহুরে নাতনি, হ্যাঁ, যেন বদনাম না হয়। ওটি আপনি চিন্তা করবেন না কাকাবু, ওটা আপনারই নাতনি, বদনাম করতেই জানে না। আচ্ছা, কি কলকাতা ফিরে গিয়ে মার কাছে আমাদের বদনাম করবে না তো? বলছিলাম কি, তোমাদের দুজনের রাত্রিরের খাবার কি জগাকে দিয়ে পাঠিয়ে দেবো? না না, আমি যেমন এখানে এসে খাচ্ছি সেরকমই খাবো। ওই গিরি আর রাজু বরং ওইখানেই খাক। হ্যাঁ, সেটা কি ভালো দেখাবে? আচ্ছা অখিল, তোকে নিয়ে তোর পারা যায় না, তোর এইটুকু বুঝবার ক্ষমতা নেই। আরে থাকলে তো আমি এমএলএ হতাম। বেশ বুঝিয়ে বলো দেখি, বুঝতে পারি কিনা। শোন, আমার প্ল্যান হচ্ছে ওই গিরি আর রাজুর সঙ্গে বেশ একটু মাখামাখি করবো। হ্যাঁ, তারপর একদিন কায়দা করে বৌমাকে তোর বাড়ি পাঠিয়ে দেবো। আর বাড়িতে থাকবে কে? গিরি আর রাজু। আর বুঝিয়ে বলতে হবে নাকি? এই জন্যই তুমি এমএলএ। দাদু, পরীক্ষা প্রায় শেষ। 16 তারিখ শেষ পেপার, 17 তারিখ যাত্রা। আর পরীক্ষার খবর, এক্সামিনাররা শত্রুতা করলেও ফার্স্ট ক্লাস। তোমার বুড়ো মুখটা দুহাতে ধরে আদর করতে খুব ইচ্ছে করছে। ভালো আছো তো? মা বাবা কেমন আছে? তোমরা আমার প্রণাম নিও। ইতি তোমার হারামজাদা। শ্যামলী, পরশু সকালে কমল আসছে। কি দেখছো গমন করে? কি গো, ব্যাটার বউ করবে নাকি? আমি কিন্তু কখনো কোনো কিছু তোমার কাছে চাইনি, আজ চাইবো। না বলতে পারবে না। আগে বলো শুনি, তারপর তো হ্যাঁ বলবো। কেন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো না? বাহ, আমি কথা না শুনি কথা দিয়ে ফেললাম। তারপর তুমি তুমি করে বলে বসলে যে ইলেকশন থেকে নাম তুলে নাও, তখন কি করবো? সত্যি বাবু, ভোটের ভূত যতদিন না যাচ্ছে ততদিন শান্তি নেই। আমি বলছি কি, আমার একটা জিনিস যদি আমি কাউকে দিই, তুমি রাগ করবে না তো?
তোমার জিনিস তুমি দেবে, আমি রাগ করবো কে? না মানে জিনিসটা আসলে তোমার, তুমি আমাকে দিয়েছো। হেয়ালি না করে ব্যাপারটা খুলে বলো তো। এই হারটা তোমার মার গলার, তুমি আমাকে দিয়েছো। এতদিন আমার ইচ্ছা ছিল এই হারটা দিয়ে কমলের বইয়ের মুখ দেখবো, এখন ইচ্ছা হচ্ছে হারটা গিরিকে দিই। তাই বলছিলাম কি, দাও না, কে মানা করেছে? দেখি বৌমার ঘরের হাত তোমার ঘরে কে দিল? রাজু? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। এত তাড়াতাড়ি কিন্তু আমিও আশা করিনি। তবে হাটে হাঁড়ি ভাঙার দিনটা কবে ঠিক করব? এখন থাক। কেন থাকবে? কেন অত কৈফিয়ত দিতে পারবো না। পারবে না কেন? টাকা খাওনি? আমি বেশ্যার মেয়ে, নিজেও বেশ্যা। আর আপনারা তো ভদ্রলোক, তার উপর আবার এমএলএ। বেশ্যাদের হারাবার কিছুই থাকে না, কিন্তু ভদ্রলোক এমএলএদের হারাবার অনেক কিছুই থাকে। এই কটা কথা শুধু মনে রাখবেন। আরে পালাচ্ছিস কেন? আরে আয় পরিচয় করিয়ে দিই। গিরি, কমল, বন্ধুত্ব কর, বন্ধুত্ব কর, বন্ধুত্ব কর। তোমারি হাত ধরে যে আজ আমি কত সুখী, তোমারি হাত ধরে যে আজ আমি কত সুখী। নদীর ধারে গাছের ছায়ায় বসে মুখোমুখি, তোমারি হাত ধরে যে আজ আমি কত সুখী। আমার কথা শুনে তুমি নেবে আমায় রে, প্রথম দেখে গেলাম আমি প্রেমে। আজ কি হবে তোমার আমার ফুলো সজ্জা, আজ কি হবে তোমার আমার ফুলো সজ্জা। কাঁপে চোখে নববধূর সুখেরই লজ্জা, আজ কি হবে তোমার আমার ফুলো সজ্জা। তুমি রাতে থাকো আমার সূর্য, তুমি আমার দিনে, প্রথম দেখায় পড়ে গেলাম আমি প্রেমে। আমাকে নাও তুমি ভালোবাসায় কিনে, প্রথম দেখায় পড়ে গেলাম আমি প্রেমে, পড়ে গেলাম আমি প্রেমে, পড়ে গেলাম আমি প্রেমে। জানেন কাকিমা, সত্যি কথা বলতে কি, মায়ের মৃত্যুর পর দাদুর সাথে আমাদের বিশেষ কোনো যোগাযোগই ছিল না। তারপর এবার যখন দাদুকে দেখলাম, একরকম জোর করে এখানে চলে এলাম। এখন ভাবছি ভাগ্যিস এসেছিলাম, নইলে আপনাদের সাথে যোগাযোগই হতো না। এই যে ভবিতব্য, বিধির বিধান মা। আমিও তো তাই বলছি, আমার মা থাকবে এখানে আর আমি থাকবো কলকাতায়, এই কখনো হয়? তুই আমাকে ঘেন্না করো না। না গিরি, আমি তোমাকেই ভালোবাসি, মানে তোমার বর্তমানকে, অতীতকে নয়।
এসব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। অবিশ্বাস হয় নিজের চোখে দেখে এসো। না না, আপনাকে অবিশ্বাস করবো কেন? ওরা যে এই ধরনের একটা কেলেঙ্কারি করে বসবে এ তুমি ভাবতেই পারছি না। এই কদিনের ভেতর ওরা যে এত দূর এগিয়ে যাবে এ তুমি স্বপ্নেও ভাবিনি। রাজু, সামনে ইলেকশন। বাড়ির ভেতরের এই ধরনের কেলেঙ্কারির কথা যদি বাইরে প্রকাশ হয়ে যায় তাহলে ইলেকশনের হাল কি হবে বুঝতে পারছো? আপনি কি কমলগিরির সঙ্গে ইলেকশনকে কানেক্ট করছেন? না 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 না, আরে কানেক্ট করবো কেন? কানেক্ট করছি না। তবে একটা কথা, তুমি না হয় কমলকে সামলাবে, কিন্তু গিরি যদি কমলকে বিয়ে করতে চায় তাহলে তার কাজ করো বুঝলে। তুমি বরং নিজেকে ইলেকশন থেকে সরিয়ে নাও, আর আমিও গিরিকে এই গ্রাম থেকে সরিয়ে নিচ্ছি। আমি কি তাহলে মনে করব আপনি গিরিকে এনেছেন শুধুমাত্র কাদা ছেটাবার জন্য? মনে করা না করা তোমার ইচ্ছে, কাদা কিন্তু তোমার গায়ে লেগেই গেছে। কাদাটাকে আমি চন্দন করে নেব, আমি কমলার গিরির বিয়ে দেব। এরপর আর কিছু বলবেন? হ্যাঁ বলবো। রাজু, তুমি আমার হাতেই তৈরি, তাই তোমার মৃত্যুও ঘটবে আমারই হাতে। শোনো তাহলে, গিরি আমার কেউ নয়, পয়সা দিয়ে ভাড়া করা সোনাগাছির বেশ্যা। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ তাই। ইলেকশন থেকে তোমাকে সরে দাঁড়াতেই হবে রাজু। এ সাম্রাজ্য আমারই থাকবে। আপনি এখান থেকে যান কাকাবাবু। ও হ্যাঁ হ্যাঁ, যাই যাই। কাল সকালবেলা আবার আসবো। এই ইলেকশন থেকে নামটা তুলে নেবার একটা লিখিত প্রতিশ্রুতি নিয়ে যাব। কেমন? গিরি, একবার এই ঘরে এসো তো। শুনুন কাকাবু, পরশু সকালে ভোট, সেই ভোট হবেই, আর সেই ভোটে আমাকে জিততেই হবে। প্রমাণ করতে হবে মানুষের স্নেহ, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস পৃথিবীর সব কিছু ঊর্ধ্বে। এই যে গিরি, তোমাকে আমার একটা প্রশ্ন আছে, আশা করি সত্যি জবাব দেবে। বলুন। তুমি নিষিদ্ধ পল্লীর মেয়ে? চুপ করে থেকো না, জবাব দাও। হ্যাঁ। রাজু, তুমি এক কাজ করো বুঝলে, তুমি বলুন এই কাগজটাতে একটু সই করে দাও, তারপরে যা করবো আমি করবো। এখন কি বলো? কি লেখা আছে কাগজটাতে? এমন কিছু নয়, এমন কিছু নয়। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরে আমার পক্ষে তুমি ইলেকশন থেকে সরে দাঁড়াচ্ছ, এইটুকু। না সই করো। হ্যাঁ কলম। কাকাবাবু, ভোট থেকে আমি সরে দাঁড়াবো না। কিন্তু গিরিকে কি তুমি পুত্রবধূ করছো? না। কি না? একটা বেশ্যা কখনো আমার পুত্রবধূ হতে পারে না। শ্যামলী, ওর গলা থেকে আমাদের বংশের হাতটা খুলে নাও। না, এটা এবারের পুত্রবধূর হার। গিরি এবারের পুত্রবধূ, ওটা ওর গলাতেই থাকবে। তুই কি বলছিস? তুই ওর পরিচয় জানিস? জানি, গিরি আমার কাছে কিছু গোপন করেনি বাবা। কিন্তু ওর মতো একটা খারাপ মেয়ে এবারে পুত্রবধূ হতে পারে না। গিরির মতো একটা খারাপ মেয়ের তোমার পুত্রবধূ হতে না পারার বাধাটা কোথায় আমার জানা নেই। তবে এই খারাপ মেয়েটার আমার স্ত্রী হবার কোনো বাধাই নেই, কারণ আমি বিশ্বাস করি যে গিরি খারাপ হবার জন্য জন্মায়নি, বরং অভাবের সুযোগ নিয়ে
আমরা সবাই মিলে জোর করে গিরিকে খারাপ করে দিয়েছি। না, যা খারাপ তা চিরকালই খারাপ। তার খারাপ হওয়ার কারণকে ব্যাখ্যা করে খারাপকে ভালো করা যায় না। সেটা তোমাদের বিচারে। খারাপ খারাপ করে তোমরা শুধু সমাজে খারাপ মেয়েদের সংখ্যাই বাড়াতে পারো বাবা। খারাপ হয়ে যাওয়া একটা মেয়েকে ভালো হবার সুযোগ দিতে পারো না। দিন পাল্টে গেছে বাবা। আজকের দিনে ঘটনাটাই জীবনের শেষ কথা নয়, বরং ঘটনার পিছনে যে কারণ তার মূল্য অনেক বেশি। মানতে পারলাম না। আমিও মানতে পারলাম না। তাহলে কি আমি আজ থেকে ভাববো যে কমল বলে আমার কেউ কোনোদিন ছিল না? সেটা তোমার ভাববার কথা। তবে তুমি শ্রী রাজশেখর রায় যেমন আমার বাবা এবং আমার জীবনের চরমতম সত্যি, তেমনি গিরিও আমার স্ত্রী এবং আমার জীবনের চরমতম সত্যি। চলো গিরি, ভোর হয়ে আসছে। ফার্স্ট ট্রেনটা যদি ধরতে পারি। কোথায় যাচ্ছিস? ঠিকাটা অন্তত দিয়ে যা। তার আর দরকার কি মা? গিরির গর্ভে আমার সন্তান। সে যদি মেয়ে হয় তাহলে তো তোমরা তার নাম খারাপ মেয়েদের খাতায় তুলে সমাজে আর একটা খারাপ মেয়ের সংখ্যায় বাড়াবে। তার চেয়ে সে এমনি জন্ম নিক না, শুধু মানুষের পরিচয় বড় হয়ে উঠুক। কি হবে মিছিমিছি পিতামহের নাম জেনে, অতীত ইতিহাস জেনে? চললাম। চলো গিরি। ভোর হয়ে আসছে, সূর্যোদয়েরও আর বেশি দেরি নেই। যাই, স্নানটা করে পুজোটা সেরে ফেলে কাল তো আবার সকাল থেকে ভোটের কাজ শুরু হয়ে যাবে। কিসের পুজো তুমি করবে গো? ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা যেমন কালী পুজো করে সেই পুজো? শ্যামলী, শুনেছি ডাকাতরা ডাকাতিতে বেরোয়ার আগে নর বলি দেয়। তুমি ভোট যুদ্ধের আগে নিজের একমাত্র ছেলেকে বলি দিলে। শ্যামলী, ভোট হচ্ছে রাজনীতির লড়াই, আদর্শের মাপকাঠি। কিন্তু আমি যে মা, 10 মাস 10 দিন পেটে ধরে বুকের দুধ খাই বড় করে মা হয়েছে। আমি যে জীবনে বিশ্বাস করি, বিসর্জনে নয়। জোর করে আবার সবকিছু লুট করেছে। কি বললে? জীবনে বিশ্বাস করো, বিসর্জনে নয়? হ্যাঁ গো, নিজের সন্তানকে অস্বীকার করে, নিজের পুত্রবধূকে অস্বীকার করে, নিজের বংশধরকে অস্বীকার করে তুমি এমন কোনো কাজ করতে পারো না যা জীবনকে স্বীকৃতি দেবে। শ্যামলী, শ্যামলী, তুমি এই সহজ কথাটা কত সহজে বুঝতে পেরেছো, কিন্তু আমি পারিনি। হ্যাঁ, সত্যিই তো, জীবনকে যদি না সম্মান করতে পারলাম, মানুষকে যদি না স্বীকৃতি দিতে পারলাম, তাহলে এই ভোটে জিতে আমি কার সেবা করব, কোন সমাজের কাজে লাগবো? না না, এখন সময় আছে। চলো কমলার গিরিকে ফিরিয়ে নিয়ে আসি। যদি না আসে তাহলে আমরা যদি সঙ্গ নেব? সেই ভালো। পড়ে থাক রাজনীতি, ভোট, জীবনের সমস্ত আবর্জনা। চলো আমরা কমলগিরির সঙ্গে এগিয়ে যাই, দেখি না জীবনের সন্ধান পাই কিনা। চলো। ওই যে কমল, গিরি, আমরা যাব। চলো। আমরাও তোমাদের সঙ্গে যাব। কিন্তু আর কোনো কিন্তু নয়। আমি এতদিন অন্ধ ছিলাম, তাই সত্যকে দেখতে পাইনি। আমি বধির ছিলাম, তাই জীবনের জয়ধ্বনি শুনতে পাইনি। মহাকাল, মহাকাল ঢং ঢং করে জীবনের জয়বাদ্য বাজিয়ে চলেছেন। আমাদের সব চেঁচামেচি একদিন চাপা পড়ে যাবে রে। কিন্তু কাল যে তোমার ভোট বাবা। কিসের ভোট? পঞ্চায়েতের।
বাবা, জীবনের কোষ্ঠী পাথরে যে জিতে গেছে সে কোন দুঃখে পঞ্চায়েতে ভোট নিয়ে মাথা ঘামাবে বাবা? পৃথিবী যেদিন নিজের হাতে নিজের ইতিহাস লিখবে সেখানে একজনের নামই লেখা থাকবে, তার নাম মানুষ। কালের কালিতে যখন সবই মুছে যাবে তখন মানুষ হওয়ার সাধনাই করি, যদি পৃথিবীর ইতিহাসে স্থান পায়। ওই বোধহয় ফার্স্ট ট্রেনটা এসে গেল। চল না চল, যেমন করেই হোক ফার্স্ট ট্রেনটা ধরতেই হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।